বিভৎস অসঙ্গতি রয়েছে, আর এই অসঙ্গতিগুলোই তো এই মুহূর্তে ভাবাচ্ছে। আর ভাবনারই তো কথা, দেখুন যে মুহূর্তে তাকে তার উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ, সেই মুহূর্ত থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে সময় সেটা, আর সব থেকে বড় প্রশ্ন যেটা এই মুহূর্তে ভাবাচ্ছে প্রত্যেককে, সাইফকে আসলে হাসপাতালে কে নিয়ে গেল, এই সাসপেন্স তো এখনো কাটছে না। আর এই নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা রয়েছেন, স্টুডিও থেকে অতিথিরা রয়েছেন। অভিনেতা অরিত্র দত্ত মল্লিক রয়েছেন আমার সঙ্গে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা, এবং রয়েছেন চিকিৎসক ডক্টর সুনন্দ দে রয়েছেন, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, গবেষক, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা। আমি প্রথমেই অরিত্রর কাছে যাই। অরিত্র, 8 দিন পার হয়ে গেল, কিন্তু সাইফ আলী খানের সঙ্গে সাসপেন্স শব্দটা যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যতই ঘড়ির কাঁটা এগোচ্ছে, তত যেন আরো বেশি গভীর থেকে গভীরতর হচ্ছে না? এতটা গভীর বোধহয় সাইফ আলী খানের চোটটাও নয়, তাই তো? দেখুন, অভিনেতা সাইফ আলী খানের ওপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা নিয়ে শুধু যে মিডিয়ায় একটা কৌতূহল তৈরি হয়েছে তাই নয়, এটা নিয়ে আদালতেও বেশ একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়েছে। তার মূল কারণটা হচ্ছে, যখন থেকে জানা গেল যে যিনি ধৃত হয়েছেন সেই ধৃত ব্যক্তি তিনি ভারতের নাগরিক নন, তার কাছ থেকে নাকি বাংলাদেশের পাসপোর্ট সহ সেখানকার ড্রাইভিং লাইসেন্স বা কিছু নথি ইত্যাদি উদ্ধার হয়েছে, সেখান থেকে এই জটলাটা আরও অনেক বড় আকার নেয়। এখানে অনেকগুলো প্রশ্ন সত্যি যেগুলো আপনি করছেন, যে সময় তাকে আক্রমণ করা হয়, তারপর তাকে এই যে একজন অটোতে করে নিয়ে গেছিল, কে নিয়ে গেছিল, কে ভর্তি করলো, এগুলো তো যেরকম আছেই। দ্বিতীয় প্রশ্নটা থেকে যায় যে এনারা যে অ্যাপার্টমেন্টগুলিতে থাকেন সেই অ্যাপার্টমেন্টগুলিতে বায়োমেট্রিক সহ বিভিন্ন রকমের আলাদা অ্যাডিশনাল সিকিউরিটি প্রোটোকল ফলো করা হয়, এবং এই ধরনের বাড়িগুলিতে গেটের থেকে শুরু করে ওপরে ওঠা এবং দরজা খোলা, প্রথমত ওইখানে দরজা ভেঙে ঢোকা হয়েছে বা তালা মানে মাস্টার কি দিয়ে চাবি খুলে ঢোকা হয়েছে, এরকম কোনো ফোর্সফুল ঘরে ঢোকার কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে যে ব্যক্তি আক্রমণ করেছেন, যদি সত্যি আক্রমণ হয়ে থাকে, তাহলে তাকে দরজাটা খুলে দেওয়া হয়েছে, এবং দরজাটা খুলে দেওয়া হয়েছে মানে একটা হাই প্রোফাইল ব্যক্তির ফ্ল্যাটে আইদার তিনি নিজে অথবা তার বাড়ির তার কোনো আত্মসহায়ক বা যে ভিতরে ছিল সে নিশ্চয়ই সামনের ব্যক্তিকে চেনেন, সেই কারণেই দরজাটা খুলে দিয়েছেন, এবং তারপরে ঢুকে সেটা ডাকাতির চেষ্টা নাকি অন্য কিছু সেটা তো তার পরের ব্যাপার। কিন্তু কোনো রকম ফোর্সফুল ইনভেশনের কোনো ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং তারপরে বাংলাদেশের একজন সিটিজেনের সাথে এর লিঙ্কটা কোথায়, এবং যেটা জজও বান্দ্রা লোকাল কোর্টে যে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছে মোটিভ কি থাকতে পারে। এই ধরনের কেসে সবথেকে গুরুত্বপূর্ণ আমি অরিত্র এই জায়গাতে আমি আসবো, এই বাংলাদেশের যে লিঙ্ক সে বিষয়ে আমি আসবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে চিকিৎসক ডক্টর সুনন্দ দে রয়েছেন। আমি সুনন্দ বাবু, একটা বিষয় বলুন তো, যেভাবে সাইফ আলী খানের উপর হামলা হয়েছিল, যেভাবে বলা হচ্ছিল যে যতটা তার গভীর ক্ষত, কিন্তু হাসপাতাল থেকে তিনি যখন ডিসচার্জ হলেন, তিনি যেভাবে বেরিয়ে এলেন, এটা কি সম্ভব? মেডিকেল সায়েন্স কি বলছে? এতটা গভীর ক্ষত কি এত তাড়াতাড়ি সারিয়ে ফেলা সম্ভব রয়েছে? দেখুন, যদি মানে গভীর ক্ষত হিসেবে ধরা হয় তাহলে তো অবশ্যই এত তাড়াতাড়ি রিকভারি সম্ভব নয়, কিন্তু এবার ক্ষত কতটা গভীর সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি থাকছে। যেমন একটা মেডিকেল রিপোর্ট আমাদের কাছে রয়েছে, পেয়েছি আমরা, মিডিয়াতেই পেয়েছি আমরা, যেটা লীলাবতী হাসপাতাল থেকে পাবলিশ করা হয়েছিল। মেডিকেল লিগাল রিপোর্টে দেখা যাচ্ছে যে ওনারা যে ইনজুরিটা ডেসক্রাইব করেছেন বা যে ইনজুরিটা ওনারা ওখানে মেনশন করেছেন, সেখানে বলছে ল্যাসারেশন ওভার লেফট ব্যাক, ল্যাসারেশন ওভার নেক, দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য রিস্ট, ল্যাসারেশন ওভার লেফট সাইড অফ দ্য নেক, ল্যাসারেশন ওভার লেফট শোল্ডার আর লেফট এলবো অ্যাব্রেশন। তো এবার ল্যাসারেশন হোক বা অ্যাব্রেশন, সেটা তো মানে কোনো শার্প অবজেক্টে ইনজুরি যদি হয় তাহলে ইউজুয়ালি ল্যাসারেশন বা অ্যাব্রেশন হয় না, কোনো ব্লান্ট কিছুতে বা ঘষে যাওয়া, চড়ে যাওয়া। অ্যাব্রেশন মানে তো জাস্ট একটা ঘষা খাওয়া আর কি এরকম। তো যদি যেটা বলা হয়েছিল যে নাইফ বা যেটা পাওয়া গেছে ইনসিডেন্টে স্ট্যাব ইনজুরি, কোনো জায়গায় স্ট্যাব ইনজুরি কথাও লেখা নেই, কাট ইনজুরি কথাও লেখা নেই, এবং কাটের যে ডেপথ সে বিষয়ে কিছু মেনশন করা নেই, যেটা মেডিকেল লিগাল যে কোনো ইস্যুতে খুব ইম্পর্টেন্ট, কতটা কাট এবং কতটা ডেপথ, এখানে কিছু নেই। মানে অ্যাব্রেশনই হোক, ল্যাসারেশন হোক, সুপারফিশিয়াল। তো সেখানে এবার সেলিব্রিটিদের সুপারফিশিয়াল ইনজুরিটা এখন কতটা ডিপ সেটা তো মানে এটা নিয়ে প্রশ্ন থাকছে নাকি, কতটা গভীর সে ক্ষতটা? প্রশ্ন তো নেই, মানে প্রশ্ন নেই, মানে প্রশ্ন জায়গাটাই থাকছে না। প্রশ্ন কেন হবে? এটা ল্যাসারেশন বা অ্যাব্রেশন, এটা তো গভীর ব্যাপারটা প্রশ্ন আসার কথাই নয়, থাকছেই না প্রশ্ন। তাহলে এটাও তো সবথেকে বড় এই মুহূর্তে একটা ধাঁধার মতো হয়ে যাচ্ছে নাকি, রহস্য হয়ে যাচ্ছে।
হ্যাঁ, সে তো অবশ্যই। দেখুন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী এখানে কোনো প্রশ্ন আসে না, একদম খুব ক্লিয়ার কাট, খুব ক্লিয়ার রয়েছে। কিন্তু যে ধরনের বিষয়গুলো সামনে এসেছিল, যে বক্তব্যগুলো, যে বয়ানগুলো প্রথমে বক্তব্য এসেছিল, আচ্ছা, সেটার সঙ্গে মেডিকেল রিপোর্টের আপনি বলছেন মিল পাওয়া যাচ্ছে না? না, একদমই নেই, একদমই মিল, মানে অসঙ্গতি রয়েছে। আরেকটা বিষয় যেটা আছে এখানে মেডিকেল রিপোর্টে মেনশন করা আছে যে পেশেন্ট কমপ্লেনিং অফ ব্লিডিং। একদমই, তো এটা খুব ইম্পর্টেন্ট। মানে মেরুদণ্ডে আঘাতের একটা কিন্তু অভিযোগ উঠেছিল, ল্যাসেরেশনই হোক বা অ্যাব্রেশনই হোক, সেখানে কিন্তু ব্লিডিং হয় না, এবং কিন্তু এক্সামিনেশনে ব্লিডিং এর কথা লেখা নেই, ব্লাডের কথা লেখা নেই। কমপ্লেনিং অফ মানে যিনি কমপ্লেন করছেন, আমি মুখে বলতেই পারি, তো এবার আমি মুখে, উনি বলেছেন কমপ্লেন করেছেন, ব্লিডিং হয়েছে, কিন্তু ওদের এক্সামিনেশনে কিন্তু সেটাও নেই। মানে আমি আপনার এই পয়েন্ট থেকে, আমি মৌমিতা রয়েছেন, আমি মৌমিতার কাছে চলে যাবো। মৌমিতা, অভিযোগ যেটা করা হয়েছে আর রিপোর্ট যেটা আসছে আর আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি, এই সবগুলোকে মিলিয়ে না একটা তালগোল পাকিয়ে যাওয়া বলে না একদম বাংলাতে, সেই তালগোল পাকিয়ে যাচ্ছে এই মুহূর্তে প্রত্যেকেরই। একেবারেই তাই, এবং সেটা অডিট তো একটু লিগাল প্রসপেক্টের কথা বললো, আর ডাক্তারবাবু বললেন মেডিকেল সায়েন্সের ব্যাপারে। আমি একেবারেই সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলবো। সেটা হচ্ছে যে প্রথমেই যেটা একটা খুব মানে চোখে লেগেছে, যে অটো চালক, বম্বের মতো একটা শহরে যারা অটো চালান বা সাইকেল চালান বা যে কোনো আর কি, যে কিছু হোক না কেন, কোনো সেলিব্রিটির বাড়ি তারা চেনে না, এটা হতে পারে না। মানে আমি নিজে কর্মসূত্রে বম্বেতে বহুদিন ছিলাম, বহু বছর ছিলাম। নর্মালি যখন কোনো শপিং এ যেতাম বা মার্কেটে যেতাম, যখন কোনো অটোই চড়তাম, তারা যখনই কোনো সেলিব্রিটির বাড়ির সামনে দিয়ে যেত, তারা সবসময় দেখাতো যে ইয়ে দেখিয়ে ইয়ে ইসকা ঘর হয়, ও দেখিয়ে ইয়ে সচিন কা ঘর হয়, এগুলো ওরা দেখায়। কাজেই যখন অটো দাদা এটা বললেন যে উনি জানতেন না যে ওটা নাকি সৈফ আলী খানের বাড়ি, এবং উনি এটা চিনতেও পারেননি যে যখন রক্তাক্ত অবস্থায় বলা হয়েছে যে উনি নেমে এসেছিলেন, দ্যাট ইজ অ্যাবসার্ড। মানে বোম্বের মতো, হ্যাঁ ভারতবর্ষে হয়তো সৈফ আলী খানকে কয়েকজন হয়তো না চিনলেও চিনতে পারেন, হতে পারে, সেটা অস্বাভাবিক নয়, কিন্তু বোম্বের মতো একটা জায়গাতে একজন অটো চালক বলছে যে সে বুঝতে পারেনি, সে চিনতে পারেনি, এটা তো মানে সত্যি কথা বিশ্বাস করা যায় না। এটা একটা মাথায় এসছে। প্লাস আরো যেটা একটা মনে হলো, যেখানেতে উনি একজন এত বড় মাপের সেলিব্রিটি, একটা অত বড় অ্যাপার্টমেন্টে এরকম ঘটনা ঘটে গেল, আবাসিকরা কেউ এগিয়ে এলো না, যেটা একটা খুব ভেবে দেখার বিষয়। একটা আবাসিকও এগিয়ে এলো না। আমাদের নর্মালি পাড়াতে চোর ছ্যাঁচোর মাঝরাতে ঢুকলে সবাই রেড়ে করে তেড়ে আসে, এরকম তো নয় যে সেলিব্রিটিদের কিছু হলে তারা মুখ ফিরিয়ে থাকবে, বরঞ্চ আরো লোকের এগিয়ে আসার কথা, কোনো কারোকে এগিয়ে আসা দেখা যায়নি। আরেকটা কথা ভাবো, এত যাদের মানে এত বড় মাপের মানুষ, তাদের বাড়িতে কোনো গাড়ি ছিল না, কোনো ড্রাইভার ছিল না। যদি তার বড় ছেলেই যদি হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে, সে গাড়ি ড্রাইভ করতে পারে না, মানলাম ড্রাইভ করতে পারে না, আবাসিকের কেউ কেন এগিয়ে এলো না? সেটা, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। এখানে প্রশ্ন উঠছে, আর এখান থেকে আমি অরিত্রর কাছে চলে যাবো। অরিত্র, আরো একটা সবথেকে বড় সাসপেন্স এই মুহূর্তে কি জানেন তো, যে সাইফকে হাসপাতাল পর্যন্ত কে নিয়ে গেল? অটো চালক প্রথমে তিনি বলেছিলেন একটা ছোট্ট বাচ্চা নাকি প্রথমে দৌড়ে এসেছিল সাইফ আলী খানের সঙ্গে। হাসপাতালে যাওয়ার পর সেখানে একটা খবর এলো যে ইব্রাহিম, সাইফ আলী খানের বড় ছেলে, সে নাকি নিয়ে গিয়েছিল সাইফকে। কিন্তু হাসপাতালের বিবৃতি তো একেবারেই অন্যরকম, সাইফকে নাকি তার বন্ধু নিয়ে গিয়েছে। এতগুলো মিসিং লিঙ্ক। দেখুন, সাইফ আলী খান যখন বাইরে বেরিয়ে এসে অটো চালককে তার ভাড়া বাবদ 50,000 টাকা দিয়ে হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তখনই একটা অদ্ভুত রকম ইমপ্রেশন আমার তৈরি হয়েছিল যে হঠাৎ করে কেন। মানে এটা যে পয়েন্টটা ম্যাডাম বললেন সেটা খুব রাইটলি সেইড একদম, যে একজনের এই ধরনের হাই প্রোফাইল বাড়ির সামনে প্রথমত তাদের কাছে অনেক ইমার্জেন্সি ফেসিলিটি সাধারণ মানুষদের থেকে বেশি অ্যাভেল থাকার কথা। এবং আরেকটা কথা, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যাচ্ছি, যেটা আদালতে আলোচনা হয়েছে, সেটা জজের সামনে উপস্থাপনা করা হয়েছে, যে যখন ঘটনাটা ঘটছে এবং তারপর থেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, মানে অভিযোগকারীর বয়ান, তার মাঝখানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম ছিল, যেই সময়টায় কিন্তু পুলিশের সাথে যোগাযোগ করা যেত। সেই যে পুলিশের সাথে যোগাযোগ করা যেত, পুলিশের সাথে যোগাযোগ করা হয়নি কেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পার্টিকুলার কেসে হঠাৎ করে মহারাষ্ট্র পুলিশ কিন্তু যে ইনভেস্টিগেশন অফিসারকে আমরা ওই এলাকায় দেখতে পেরেছি, ইন্সপেক্টর দয়া নায়েক, ইনি একজন এনকাউন্টার স্পেশালিস্ট এবং মূলত 80-90-এর দশকে তিনি প্রচুর এরকম গ্যাংস্টার, গ্যাংওয়ার এগুলো কন্ট্রোল করে, মানে বিখ্যাত বলুন কুখ্যাত বলুন যাই হোক ইত্যাদি হয়েছেন। তো দয়া নায়কের মতো হাই প্রোফাইল ইনভেস্টিগেটর এবং এনকাউন্টার স্পেশালিস্টকে এরকম একটা ইনজুরি কেসে প্রথমেই যখন আমি দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে এখানে একটা অন্যরকম অ্যাঙ্গেল থাকতে পারে।
মানে সেই অ্যাঙ্গেলটা রাজনৈতিক নাকি সেই অ্যাঙ্গেলটা প্রশাসনিক, সেইটা আস্তে আস্তে যত আমরা জটটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। কিন্তু এটা যে খুব সাধারণ সিকিউরিটি ব্রিচ। আচ্ছা অরিত্র, আমি একটু অন্যভাবে দেখি, এটা কি কোনো সিনেমার প্রমোশনও হতে পারে? দেখুন, মানে যদি সিনেমার প্রমোশন করার জন্য এইরকম একটা ঘটনা হয় তাহলে সেটা খুব আনফরচুনেট বলে আমি উল্লেখ করবো, তার কারণ এইটা হওয়া উচিত নয়। যদি একটা প্রমোশনের জন্য একটা মানুষের নিজের মানে অনেকগুলো তথ্য তো উঠছে, এটাও তো আসতে পারে সাধারণ মানুষের মাথায়, এটাও তো স্ট্রাইক করতে পারে। দেখুন, এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় না এই কেসের ক্ষেত্রে এটা সিনেমার প্রমোশন হিসেবে হবে। যদি ইন দি এন্ড জানা যায় তাহলে যেটা মারাত্মক সোশ্যাল ইরোশন হবে সেটা হচ্ছে যে মানুষের বিপদে আর কেউ পাশে দাঁড়াবে না। মানে সমস্ত কিছুতে যদি মিথ্যার ভিত্তিতে, মার্কেটিং এর ভিত্তিতে সমস্ত কিছুকে আমরা মিথ্যে কথা বলাটাই যদি মার্কেটিং হয় তাহলে কিন্তু পালে পালে বাঘ পাড়ার মতো একটা ব্যবস্থা হবে। যখন আমরা সত্যিই কেউ বিপদে পড়বো, যখন সত্যিই আমার বাড়িতে একটা ডাকাতি হবে, কেউ একজন আমাকে মারধর করবে, আমি যাব হাত জোর করে মানুষের কাছে বলবো যে আমায় বাঁচান, লোকটা হয়তো ভাববে যে এ নিশ্চয়ই কোনো একটা মার্কেটিং এর গিমিক দিচ্ছে। ফলে যদি এটা ইন দি এন্ড প্রমাণিত হয় যে এটা মানে কোনো ইন্স্যুরেন্স ক্লেমের জন্য মিথ্যা কথা বলা, কিংবা হতে পারে এটা কোনো ফিল্মের প্রচার, মানে হোয়াট এভার, যদি কোনো অ্যাব্রাপ্ট কারণ থাকে যেটা হঠাৎ করে সামনে উন্মোচিত হলে আমাদের একটা হতচকিত হতে হবে, তাতে আলটিমেটলি সমাজের কাছে একটা খারাপ বার্তা যাবে যে সেলিব্রিটি মানেই তারা মিথ্যে কথা বলেন, এরকম একটা জায়গায় প্রচারের আলোতে থাকার, প্রচারের আলোতে থাকার এবং এই জনপ্রিয়তাটাকে খারাপ ভাবে ব্যবহার করবার।